আক্তার রুমা। আমি বাংলাদেশ রেলওয়েতে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে ওয়ারম্যান পদে আছি। তো আমি তাকে বিয়ে করছি। সে যখন আমাকে বিয়ে করে বলছে এতিম বাচ্চাগুলো নিয়ে এতিমের ছায়া হবে, সে এতিমদেরকে মানুষ করবে বলে আমাদের বিয়ে শাদী হয়েছে। তারপর আমি এই ঘটনা, তারা পিতার মতো তারা সম্মান করতো, আমি স্বামীর মতো। আমি সব ঘরের সর্বোচ্চ কাজ করে আমি ডিউটি করতাম, আমার ডিউটি করতাম। 28 তারিখে আমার অফিসে একটা প্রোগ্রাম ছিল, আগস্টের 28 তারিখ 2025। আমি অফিসে যখন প্রোগ্রামে আসি আমার খুব খারাপ লাগতেছিল। তখন আমি একটু বাসায় রেস্ট করার জন্য যাই, গিয়ে দেখি ডাইনিং টেবিলে সে আমার মেয়েকে জড়াই ধরি। সে বসে, আমার মেয়ে তার গায়ের সাথে লাগিয়ে দাঁড়ায় রয়েছে। যখন আমি বললাম জিকু আমি কি দেখলাম, সে আমাকে মারধর করে তার টাকার ব্যাগ নিয়ে সে দ্রুত গতিতে বাসা থেকে বাইরে হয়ে যায়। ওই দিন রাত্রে আর বাসায় আসে না। পরের দিন আমি তার বন্ধু রাজুকে আনছি। রাজু আয়সা বিস্তারিত শুনে তাকে যখন সবাই ফোন দেয় বাসায় আসার জন্য, সে ভয়ে আসে না। 12:30টার সময় মোবাইল অফ করে সে 2 দিন নিখোঁজ ছিল। 2 দিন পরে আমার ভাই, আমার বোনের জামাইরা যখন সে ধরে আনছে, আনার পরে যখন সবাই বসলো, আগমনে বসলো, আমার ভাইয়েরা যখন তাকে জিজ্ঞাসাবাদে সে সর্বোচ্চ কথা অস্বীকার। তারপরে আমার মেয়ের সাথে সে একলা কথা বলে। আমার মেয়ে আমাকে ওই দিন সব স্বীকার করছে যে সে কিভাবে তাকে ব্ল্যাকমেল করতেছে। তারপর যখন একলা কথা বলে সে স্বীকারোক্তি করে না, সে নির্দোষ। তারপর এখান থেকে হাতাহাতি হামলাহামলি হয়ে তারা চলে যায় হাসপাতালে আমার মেয়েকে ডিএনএ করাবে। তো পুলিশ কেস ছাড়া ডিএনএ হবে না। তারপর আমি বলছি তাকে আজকে আর ছাড়া যাবে না, এখানে বসে সমাধান হবে। তারপর তারা আমাদের ওই বাসায় নিয়ে আসে। ওই বাসায় নিয়ে আসার পরও সে এত বড় জালিম, পৃথিবীর সবাই বলতে আমি একটা নারী, আমি সংসার করতে আসছি, তার জন্য কোনো মা চাইবে তার স্বামীর সাথে তার 10 মাস 10 দিন নাড়ে ধরছে মেয়ের বদনাম উঠাইতে, সে সংসার করতে আসে নাই। এবং কি ওই ঘরে তার জন্মেরও একটা মেয়ে আছে, আমার 3টা মেয়ে, সে ওই মেয়েটার দিকে পর্যন্ত তাকায় নাই। এরকম একটা নরপিশাচের কাজ করছে। তারপর সে আমার সামনে কোরআন শরীফ ধরে। আমার চোখের দেখাটা কি ভাই ভুল? আমি দুনিয়ার সবাই বলতো, আমি মানতাম যে হয়তো আমার মেয়ের নামে আর ওর নামে বদনাম উঠে আমি ঘরে রাখি যাই। একদম কলোনি বলতো, আমার মেয়ে বলতো, আমার মেয়ে আমাকে ওরে ভয় লাগে আমাকে ভয়ে বলতে পারে না যে আমি ব্যাপারটা বিশ্বাস করবো না। কিন্তু আমার মেয়ে আমার ধরে রাত্রে জড়াই কাঁদতো, সবসময় কাঁদতো। সে আসে আমার মেয়ের হুমকি ধামকি টিপ দিয়ে বলতো ওদেরকে মারি ফেলবো। তারপর আমার সে আমার সামনে কোরআন শরীফ ধরে, সে এত একটা নরক, তারে সে টাকার পাওয়ার হয়তো দুনিয়ায় আমি বিচার পাবো না, কিন্তু কোরআন শরীফের সে ধ্বংস হয়ে যাবে, তার কিছু থাকবে না। সে একটা নরপশুর মতো কাজ করছে। তার আমার মেয়েগুলা বাবার মতো যেত, সেও বাবার মতো দায়িত্ব পালন করতেছিল। সে কেন এই কাজটা করলো? সে চলে যাইত। আমারও যখন তার ভাল লাগে না, আমার যদি কোনো কমতি থাকতো সে চলে যাইত। আমার এই সর্বনাশ না করি। তারও তো একটা মেয়ে ছিল, সে তার মেয়েটার সঙ্গে কেন করতে পারলো না? আর কোনো স্ত্রী, কোনো মেয়ে চাইবে তার সংসার ভাঙতে, সে একটা সংসার করতে আসছে কিসের টাকা? আমি কামাই করি না, টাকা দিয়ে যদি জীবনে সব হইতো তাহলে একটা মেয়ে এত অপমান হইতো না। আর সে বলতে হয় আমি তার সংসারে কি কমতি রাখছি? আমি সব কাজ করে সব কিছু করে অফিসে বাড়িতাম। সেই অফিসের টাইমটাতে এই সুযোগটা নিয়ে আমার মেয়ের এই সর্বনাশটা করে গেছে। আমার মেয়ে একটা গোল্ডেন প্রাপ্ত ছাত্রী, সে এবার গোল্ডেন পাইছে। তাকে প্রত্যেকটা স্কুল, তারপরে সমন্বয় সবাই ক্রেজ দিছে। আমাদের অন্যায় কোথায় ছিল, আমরা কোথায় তার কমতি করছি এটা বলতে হবে তাকে। আমার আর কিছু চাই না, সমাজের কাছে তার একটা এত বিচার চাই যে সমাজ তাকে দেখে শিক্ষা নেয় যে এরকম জঘন্য একটা কাজ করার জন্য। এক নারী ওই নারীর সংসার নিজে ভাঙে না, কারণ সে একটা জীবন নষ্ট করে নাই, সে এখানে 4-4টা জীবন শেষ করে গেছে। আমি এই মেয়ে বাদ দিছি, আমার আরো 2টা ছোট বাচ্চা আছে। তার বাচ্চাটা তো এতিম হয়ে গেছে, তার বাচ্চাটা আর বাপ পাবে? সে তার বাচ্চাটাকে তো খুব আদর করতো। বাচ্চাটা এখনো বলে আমার বাবা কত খারাপ। এই বাচ্চাটাকে যদি আপনারা দেখেন, আপনারা এর থেকে একটা শিক্ষা নেবেন। কিন্তু সমাজ তাকে ছাড় দিল টাকা, তারপর আপনার জনগণের প্রভাবে সে বের হয়ে আসলো। সে আল্লাহর কাছে দুনিয়ার সবচেয়ে বড় আদালত হয়েছে তার বিবেক। তাকে কোনোদিন ক্ষমা করবে না। আর আল্লাহর সত্য কোরআন সে হাত দিছে মিথ্যা একটা ব্যাপারে, তার ধ্বংস অনিবার্য। সে কোনোদিন শান্তি পাবে না। আপনি কি চান? আমি তার ন্যায্য একটা বিচার চাই আমার মেয়ের।
আমার মেয়ে যাতে একটা সমাজে ন্যায্য এরকম একটা অপরাধ করার জন্য, জঘন্য একটা অপরাধ করার জন্য তার এমন একটা বিচার হোক, পুরোটা সমাজ যেন তার থেকে শিক্ষা নেয় যে একটা সৎ বাপ হয়ে মেয়েটাকে কেন এভাবে এই কাজ করছে। ওই 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 ভদ্রলোকের নাম কি, ঠিকানা কি? ওর নাম নূর আলম মীর জিকু। সে জংশন বাজারে কাপড় ব্যবসা, মীর ফ্যাশন। তার চেহারা, ভোলাপালা চেহারা। সে হজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। সে এমনকি তার স্ত্রীর জন্য একটা হজ করছে। কিন্তু সে যদি আজকে স্ত্রী অন্যায় করতো আমি মানি নিতাম, কিন্তু সে এটা কি করলো? এত এরকম আমার মনে আঘাত দিল কেন? আমার প্রশ্ন সমাজের কাছে, কেন? আমার অন্যায়টা কি ছিল? আমি তো সংসারই করতে আসছি। আমার মেয়েটাকে কেন এরকম করলো? আমার মেয়েটা একটা ভালো ছাত্রী। আপনারা সবাই খবর নিয়ে দেখেন, স্কুলে বলেন, সবাই বলে এই মেয়েটা তাদের প্রিয় ছাত্রী। প্রত্যেকটা মানুষ শুনে অবাক হয়ে গেছে। আর একটা মা কোনোদিন মিথ্যে বলবে না। এক হয়েছে তার সন্তান, 2 হয়েছে তার স্বামী। কোনো নারী কোনোদিন এগুলা নিয়ে মিথ্যে কথা বলবে না। আর ওরা যে বলে আমি টাকা লোভে, এই ইজ্জতটা আমি টাকা দিয়ে ফিরা পাবো? আমার মেয়ের ইজ্জতটা আমি টাকা দিয়ে ডাকতে পারবো? আমার নাম জান্নাতুল ফেরদৌস প্রেয়সী। আমার সাথে যে অন্যায় করছে তার নাম নূর আলম মির্জিকো, আমার সৎ বাবা হয়। উনি আগে আমাদের সাথে থাকতেন এত বছর, কিন্তু ওনার আচরণে এমন কিছু প্রকাশ পায় নাই। আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করতাম, বাবা বলে ডাকতাম। উনিও আমাদেরকে স্নেহ করতো। কিন্তু এবছর আমার রেজাল্টের পরে আমার সাথে অনেক ঝগড়া হতো। আমার আগেও ঝগড়া হতো, কিন্তু রেজাল্টের পর অনেক ঝগড়া হয়েছে। 27শে জুলাই উনি ঢাকা গেছে। ঢাকা থেকে আসার পর রাত্রে আম্মুর সাথে ঝগড়া করার পর এবারে ঝগড়া আমাকে নিয়ে শুরু হয়েছে। এবার ওনারা দুজনই, এবার আম্মু আর উনি দুজন মিলে আমাকে বকাবকি করছে। তারপরে এবার আমি যখন কান্না করতেছিলাম, এবার আমার আম্মু রাগ করে এসে সামনে শুয়ে গেছে। এবার আমি কান্না করতেছিলাম যখন, এবার উনি আমাকে যে কান্না থামানোর জন্য ওই ভিতরের রুমে নিয়ে গেছে। মানে আমি ডাইনিং টেবিলের এখানে ছিলাম, ওইখান থেকে নিয়ে গেছে। তারপর ওইখানে আমাকে বোঝানোর উসিলাতে আমাকে ব্যাড টাচ করে ওই দিন প্রথম। কিন্তু এর আগে কখনো আমাকে এমন করে টাচ করে না। তারপরে আমি বুঝতে পারছি যে ব্যাড টাচ। তারপর আমি ওনার হাত সরাই আসি, শুয়ে গেছি। তারপর সকালে মনে করছে হয়তো এটা অন্ধকারে এমনি হয়েছে, তাই আমি আর পাত্তা দিই। তারপরে এরকম প্রতিদিনে এবার বোঝানোর নাম দিয়ে ধরতো। তো কয়েকদিন পরে 1-2 তারিখের পরে আবার ঝগড়া হয়েছে যে আমাকে ঢাকা নিয়ে যাওয়ার ব্যাপারে ঝগড়া হয়েছে। যে উনি চাইতেছিল যে আমাকে একলা ঢাকা নিয়ে যাবে, কিন্তু আমার আম্মু বলছে না, আম্মুর সাথে যাবে। এটা নিয়ে ঝগড়া হয়েছে। তারপরে ঝগড়া হয়েছে রাত্রে, মানে এটা অনেক গুরুত্বপূর্ণ ঝগড়া হয়েছে। তারপরে রাত্রে আমি অনেক ওষুধ খাই। ওষুধ খাওয়ার পরে এবার তারপরে যখন উনি আমাকে মানে ডাক্তারের কাছে নিতে আসছে, এবার আম্মু ওনাকে ধরতে দেয় নাই আমাকে। তারপর উনি আবার আমাকে মারধর করছে, আমার আম্মুকে। তারপর সকালে উনি আবার আমাকে ব্যাড টাচ করছে, মানে উঠে ধরছে। আর আমি যখন আমাকে উঠেছে, হ্যাঁ জড়াই ধরছে, ব্যাড টাচ করছে। তারপরেও আমি মানে এত গুরুত্ব দিই নাই। এর পরের দিনেও এবার আমাকে মানে অনেক, ওই দিন আমাকে অনেক খারাপভাবে ব্যাড টাচ করছে। এর পরের দিন হয়তো 5 তারিখের মতো ওই দিন আমাকে খারাপভাবে বেশি টাচ করতে। তারপর আমি ভয় পেয়ে গেছি যে উনি আগে তো এমন ছিল না, এখন কেন এভাবে ব্যাড টাচ করে, আমি ভয় পেয়ে গেছি। তারপর আমি ভয়ে, উনি যখন হুন্ডা নিয়ে চলে গেছে তখন আমি শুয়ে শুয়ে কান্না করতেছিলাম। তো সামনে দরজা খোলা ছিল। তো আমার বোন ছোটোটা আফিফা, ও দেখছে যে আমি কান্না করি। এবার ও যায় পাশের বাসায় যায়। ওই পাশের বাসার নানুকে বলছে যে বাবা পিসি আপুকে মারছে, পিসি আপু কান্না করে, বাবা পিসিকে কী করছে, পিসি আপু কান্না করে। তারপরে আমি মানে এটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি আমি ওই বাসায় থাকবো না, উনি এভাবে কেন টাচ করে, আমি নানুর বাসায় চলে যাব। তা আমি ব্যাগটা গোছায় ফেলছি, যে ভাবছি যে আমার বোন যখন আসবে, আমার মেজো বোন যখন স্কুল থেকে আসবে আমি ওর সাথে চলে যাব। তারপরে আবার যখন ও আসছে লেজারে, তারপরে ও খাওয়াটাও শেষ করছে আর আমি রেডি হইতেছিলাম, তখন আমার আম্মু মানা করছে যে কেন এখন যাইতেছে, এখন যাইলে নানুরা কী বলবে, ঝগড়া হয়েছে যে জন্য যাইতেছে এগুলো বলবে। আমার আম্মু বলছে কেন যাইতেছে মানে। তারপরে আবার আমার আম্মুকে আফিফা বলছে যে বাবা পিসিকে মারছে, এই জন্য পিসি কান্না করে।
এবার আম্মু জিজ্ঞেস করছে বাবা কেন মারছে, আমি বলি না কোনো মারি নেই, আমি এমনি যেতেছি। এবার আমি আমার বোনের সাথে নানু বাসায় চলে গেছি। তারপরে আমার চলে গেছি, তারপরে আমি ওই রাত্রে নানুকে ধরে অনেক কান্না করছি। উনি সবসময় আমাকে মানে এই করে টাচ করতো, একটু ব্ল্যাকমেলের টাইপের করে টাচ করতো, যে তোর আমার আইডি কার্ড ঠিক নাই, বেতন বন্ধ, তুই পড়ালেখা না করলে তোর 2 বোনকে মানুষ করবে কেমনে, আমি যদি এখন চলে যাই তোরা কেমনে থাকবি, তোদের এই নেই সেই নেই এগুলো বলে আরও অনেক কথা বলতে করে আমাকে ব্ল্যাকমেল করতো। আর আমাকে অনেক ভয় রাখতো, অনেক মানসিক চাপে রাখতো, কারোর সাথে মিশতে দিত না, আমাকে বাইরে হইতেও দিত না। তারপর নানু বাসায় চলে যাওয়ার পরে ওইখানেও নানুকে অনেকবার ফোন দিয়ে করতো, ডিস্টার্ব করতো। তারপরে 6 তারিখ রাত্রে আমি ফোন দিছে, এবার নানু আমাকে দিচ্ছে, এবার বলছে যে ঢাকা যেতে হবে, পরীক্ষা দিতে হবে। আমার ঢাকায় ওই অ্যাডমিশন টেস্টটা ছিল। এবার আমি বলছি না আমি যাইতাম না। এবার উনি বলছে না যাইতে হবে, আমরা গাড়ি নিছি, তোর আম্মুকেও নিব। আমি বলছি আচ্ছা দেখি। এবার হচ্ছে তাড়াতাড়ি সকালে ফার্স্ট টাইম চলে আসছে 7 তারিখে, এটা হচ্ছে 7 আগস্টের ঘটনা। এবার আমি সকালে উঠছি, এখনও মানে ঘুম থেকে উঠে অনেক ওই সময় থেকে ফোন দেওয়া শুরু করছে, তাড়াতাড়ি যেতাম। তারপরে আমি 11টার দিকে গেছি বাসায়। তারপরে ওই দিন আর আমাকে টাচ করতে পারিনি, দূরে ছিলাম। তারপরে এরপর থেকে প্রতিদিনই, এরপরে 8 তারিখে আমরা ঢাকা গেছি। ঢাকা থেকে আসার পর প্রতিদিনই এবার মানে এই সুযোগে মানে আমাকে টাচ করা শুরু করতো। তারপরে 13-14 তারিখের দিকে, 13-14 তারিখ নাকি 12-13 তারিখের দিকে, এই আগস্টের 12-13 তারিখের দিকে এবার উনি ওই দিন আমার সাথে অনেক বেশি জোরাজোরি করে একদম ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে। তারপরে আমি হ্যাঁ হয়েছে, মানে জোরাজোরি করে। এবার আমি ওনাকে দূরে সরে যখন চলে গেছি বাইরে, এবার উনিও হয়তো ভয় পেয়ে গেছে। তারপরে এবার এরপরের দিন আমাকে আরও ভয় করছে। যখনই আমি মানে কান্নাকাটি শুরু করতাম বা চিৎকার শুরু করতাম, উনি মানে আমার মুখ আটকায় রাখতো এমন কিছু। তারপর প্রতিদিন আমাকে এমন এরকমভাবে করছে 6 বার মোট হবে। তারপরে আর যখন আম্মু ছুটি থাকতো বা পায়েল বাসে থাকতো তখন মানে আসতো না। তারপর আম্মু ঢাকায় গেছে, ওইখানে 4 দিনে আমার কাছে আসতে পারে না। তারপরে লাস্ট সপ্তাহ আমার সাথে অনেক বেশি জোরাজোরি করে, আমার মানে পুরা গায়ে হয়ে যেত। তারপরে 27শে আগস্ট উনি একদম আমার সাথে 27শে আগস্ট উনি একদম আমার সাথে ফিজিক্যাল হয়। কিন্তু উনি মানে হয় না, ওনার ডাইরেক্ট ফিজিক্যাল করে না, কিন্তু স্পাম ভিতরে ঢুকায় না, স্পাম বাইরে পালাই দেয়, স্পামটা বাইরে পালাই দেয়। আর আমাকে মানসিক চাপে রাখে, অনেক ভয় ভীতিতে রাখে, আমাকে কাউকে বলতে দেয় না। এইসব ঘটনা যখন আমি আমার আম্মুকে বলতে চাইছিলাম বা অনেক আম্মুর কাছে যাই অনেকবার কান্নাকাটি করছি, তখন মানে উনি সবসময় পাশে ছিল। উনি মানে এই 1 মাস যাবৎ বাসা থেকে এত বেশি বাইরে হতো না। এই সকালে 11টা-12টার দিকে যাইতো, আবার দুপুরে 2টা বাজে চলে আসতো, আবার রাত্রে 10টা-11টা বাজে চলে আসতো। এমন মানে আমাকে একলা ছাড়তে চাইতো না। যখন আম্মুর কাছে কান্নাকাটি করতাম তখন আম্মুর পাশে উনি বসে আমার হাতে মানে চাপে ধরে রাখতে, যাতে না বলতাম। তারপরে এবার সকালে উঠলে যখন বাসায় থেকে সবাই চলে যেত, তখনই আবার আমাকে ভয় দেখাইতো যে কেন আমি কান্নাকাটি করছি, সে এগুলো জানলে কী হবে, হ্যাঁ এরকম করে আমাকে আরও বেশি নির্যাতন করতো। তারপরে আমি আমার বোনের কাছেও কান্নাকাটি করতাম। তারপরে এরকম বলতে দিতে চাইতো না। তারপরে একটা প্রাইভেট ঠিক করছে লাকসামে, ওই বিএন হাইয়ের ওইখানে আমার জন্য একটা প্রাইভেট ঠিক করছে। উনি আমাকে হুন্ডা দিয়ে নিয়ে আসা যাওয়া করতো, এবার ওইখানেও বারবার ব্রেক করতো হুন্ডাতে। তারপরে আমি যখন আম্মুকে আসি বললাম যে আমি একলা প্রাইভেটে যেতে পারবো, ওনাকে নিয়ে যাওয়া লাগবে না। এবার আমার আম্মু বলছে না একলা প্রাইভেটে যাওয়া যাবে না। তখন আবার আম্মু মানে আমার আম্মু ছিল মানে ওনার কথা বিশ্বাসী, উনি যেটা বলতো ওইটাই।
উনি যদি বলতো আমি এখানে চলে গেছি, আম্মু এটাই বিশ্বাস করতো। তো আম্মু আমাকে একলা যাইতে দিত না প্রাইভেটে, উনি নিয়ে যেত। কিন্তু আমি অনেকবার বলছি একলা যাইতে। আবার আম্মুকে বলছি যে যখন এগুলো শুরু করে তখন আম্মুকে বলছি যে তাড়াতাড়ি আমাকে কুমিল্লা দিয়ে আসো, হোস্টেলে তাড়াতাড়ি দিয়ে আসো, আমার আর এখানে থাকতে ভালো লাগতেছে না, আমার ফ্রেন্ডরা তো সব প্রাইভেট ঠিক করে ফেলছে, দিয়ে এসো। কিন্তু আম্মু মানে দিতে চায়নি, বলছে না তোর বাবা যেটা বলে সেটাই। মানে আমার আম্মু ওনাকে অনেক বিশ্বাস করতো, উনি যা বলতো তাই ইয়ে করতো। তারপরে মানে সবসময় আমাকে ইয়ে করে রাখতো যে আগে যে একটা ভুল করছিস মনে আছে নি, এই ভুল যদি আবার করেছে সেইগুলো বলে আমাকে অনেক সিরিয়াস করতো। আম্মুকে বলছি মানে যখন জানাজানি হয়েছে এর কয়েকদিন আগে থেকে মানে যখন বেশি জোরাজোরি করতো তখনই আম্মুর কাছে কান্নাকাটি করতাম, বাসাতে কান্নাকাটি করতাম, আমার বোনের কাছে কান্নাকাটি করতাম। কিন্তু মানে উনি তো অনেক ইয়ে করে রাখতো যে আমি বলতে অনেক ভয় পেতাম। তারপর যখন নানা বাসায় গেছে ওদের কাছে অনেক ইয়ে করছে, আন্টিদের কাছেও বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারিনি, উনি আমাকে অনেক ইয়ে করে রাখতো। তারপরে 28শে আগস্ট মানে 27শে আগস্টের পরের দিন 28শে আগস্ট আম্মুর অফিসে প্রোগ্রাম ছিল। তো উনি সকালে রেডি টেডি হয়ে বলছে একটু জানাজাতে যাবে, তো জানাজাতে গেছে। এবার আমি বলছি নাস্তা আস্তা খাইয়ে চলে যাও একবার, আর উনি বলছে না আমি এখন নাস্তা খেতাম না, আবার আসি নাস্তা খাবো। এবার উনি জানাজাতে চলে গেছে। এবার আমি আমার ছোটো বোনকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম, হাঁটাহাঁটি করে তারপরে যখন বাসায় আসি আমি পিছনে দিয়ে গেছি যখন, তখন আবার উনি হুন্ডা নিয়ে আসছে। মানে আমি ওনাকে এত ভয় পেতাম যে ওনার হুন্ডার আওয়াজ শুনলে আমার ভয় লাগতো। হুন্ডার আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি সামনে চলে আসছি, মানে পিছনে থাকলে তো হয় আবার আমাকে টাচ করবে, এই জন্য আমি তাড়াতাড়ি সামনে চলে আসছি। সামনে আসছি আর এবার উনি আমার বোনের সাথে কথা টথা বলে বোনকে মোবাইল দিচ্ছে। এবার ওকে যখন মোবাইল দেখতেছিল আমি ওর পাশে বসেছিলাম, এবার উনি পিছনে যায়, এবার আমাকে বলছে যে মানে ওনাকে নাস্তা দিতে, চা গরম করে দিতে। এবার আমি নাস্তা বানাই দেওয়া লাগতো কিন্তু আমি বানাই দিই নাই, শুধু চাটা গরম করে ওনাকে দিছি। দিই মাত্র আসতে যাব আর উনি আমাকে হাত ধরে টানে ওনার পাশে কোমরে ধরে রাখছে। তারপরে ওই সময় আম্মু আসি এই দৃশ্যটা দেখছে। তারপরে ওনার সাথে চিল্লাচিল্লি করছে আর উনি আমার আম্মুকে মেরে বাইরে হয়ে গেছে। তারপরে 4 দিন আর বাসায় আসে নাই, মানে নিখোঁজ, ওনাকে কেউ পাওয়া যায় না, মোবাইল টোবাইল বন্ধ করে রাখছে, মানে কারোর সাথে যোগাযোগ নেই। তারপরে 31শে আগস্ট উনি হয়তো ব্যাংকের কিছু কাজে লাকসাম আসছে আর আমার মামারা ওনাকে ধরছে। এবার ধরে এই আগমনে আনার পরে মানে ওনার সাথে কথা হবে যে কিন্তু উনি মানে স্বীকারই করতে চায় না যে উনি আমার সাথে এগুলো করছে। এবার উনি সবাইকে বলছে যে আমি শুধু প্রিয়সীর সাথে 2 মিনিট কথা বলতে চাই, শুধু প্রিয়সীর সাথে। এবার আমাকে রাজি করেছে। এবার একটা রুমে যাই, আমরা 2 জন কথা বলছি। এবার উনি মানে আমাকে একলা বলে যে আমাকে মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও। কিন্তু যখনই আবার কেউ আসে তখনই কথা উল্টাই ফেলে, তখনই বলে কি তুই কার ফান্দে পরে এগুলো করতেছিস, তুই কেন আমার সাথে এগুলো করতেছিস, তুই তো ভালো আছিলি, তুই শুধু পড়ালেখা না করবি, তুই কেন এগুলো করতেছিস। কিন্তু যখনই আবার মানুষ চলে যায় তখনই আবার মানে আমাকে মাফ করে দেয়, মাফ করতে পারবি না তো আমার লাইফটা শেষ হয়ে যাবে। তারপরে ওইখানে কথা বলছি। এবার আমি বলছি কি আপনি শুধু সবার সামনে স্বীকার করেন যে আপনি আমার সাথে খারাপ কিছু করছেন, এটা করলে আমি আপনাকে কিছু করবো না, আপনি এইভাবে চলে গেলে এভাবে চলে যেতে পারবেন। কিন্তু মানে উনি স্বীকার করতে রাজি না। তারপরে ওখানে একটু ঝামেলা হয়েছে। এবার ওনার গলা এখানে কাটে গেছে, কাটে যাওয়ার পরে আমরা এবার ওনার মামা আর ওনার ভাই পলাশ আর ওনার মামা কাশেম, ওরা 2 জন মানে বুঝে গেছে যে আমরা ওনাকে এভাবে ছাড়বো না। যে তারপরে ওইখানে ওনারা মানে আমাদেরকে অফার করছিল যে এটা ঘরোয়া মামলা ঘরোয়াভাবে সমাধান করে ওনারা আমাদেরকে টাকা দিয়ে দেবে, আমার পড়ালেখার খরচ দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। কিন্তু আমি আর আমার আম্মু মানি নাই যে না এটা কিভাবে হয়, উনি স্বীকার করবে না। তারপরে উনি শুধু আমাকে পড়ালেখার খরচ দেবে আর উনি এভাবে চলে যাবে আর আমাদের নামে বদনাম উঠাই দিয়ে যাবে, এটা আমার আম্মু বলছে। তারপরে ওইখানে যখন ওনার গলাতে হয়েছে কাটে গেছে, তারপরে ওনার মামা আর ওনার ভাই ওনাকে নিয়ে ওইখান থেকে মানে চলে যেতে লাগছিল। এবার আমি বলছি না আমি ওনাকে এভাবে ছাড়বো না, আমি ওনার সাথে যাব। তারপরে ওরা বুঝে গেছে। এবার আমরা একটা রিক্সায় উঠছি, রিক্সায় উঠে ওই রিক্সাতে উনি মানে আমার কাছে মাপ চাইতেছিল। তারপর ওইখানে ওনারকে সেলাই টেলাই করার পর ব্যান্ডেজ ট্যান্ডেজ করার পর ওনার কল আসার পর
আমি কল আসার পর মোবাইলগুলো আমার কাছে দিছে, এবার আমি রাখছি। তখন উনি দেখছে যে আমি আর ওনাকে ওনার পার্সটা দিব না, মানে পার্সে মোবাইল 2টা ছিল আর ওনার কাগজপত্র ছিল। আর উনি দেখছে যে আমি ওনাকে আর মোবাইলগুলো দিচ্ছি না। এবার উনি কী করছে, কলের নাম দিয়ে একটা মোবাইল নিয়ে ওই মোবাইলটা নিয়ে ওনার ভাই পলাশকে দিয়ে দিছে। তারপরে উনি মানে ওইখানে দাঁড়াতেই চাইতেছে না, মানে উনি যেভাবে হোক মানে চলে যাবে। এবার উনি ওনার ভাইদেরকে সব অনিক টনিক ওদেরকে ফোন দিয়ে ফেলছে। তারপরে এবার উনি বলছে ব্যাংকে যাবে, ইসলামী ব্যাংকে। তারপর আমি আর আমার মামারাও ছিলাম, আমরা বলছি আমরা আপনার সাথে যাবো। এবার ওইখানে গেছি ব্যাংকে যাওয়ার পর উনি আরেকটা যে ফোনটা ছিল ওই ফোনটা মানে ব্যাংকের কাজের কথা বলে নিয়ে ওনার ভাই অনেককে দিয়ে দিছে। মানে ওই মোবাইলগুলো যদি থাকতো ওইগুলোতে ওনার অনেক খারাপ কাজে লেগে আসছিল। উনি যে মানে হ্যাঁ আরও অন্যান্য খারাপ কাজে যাদের যে জড়িত আসছিল ওইগুলো ছিল, কিন্তু উনি ওনার মোবাইলগুলো ভয়ে মানুষকে দিয়ে দিচ্ছে। এবার উনি বলছে যে মোবাইল আনবে না, আনেনি। তারপরে এবার আমরা মানে উনি স্বীকারই করতে রাজি নেই। তারপরে উনি মানে স্বীকার করবে না, শুধু আমাদেরকে টাকা দিয়ে উনি চলে যাবে এগুলো বলতো। তারপর আমি ইয়ে হয়ে গেছে। আর আমি মামাকে বলছি, মামা বলছে এই মামলা, আমি বলছি উনি বলছে যে কিছু করে না। এবার আমি বলছি কি ডিএনএ টেস্ট করাতে, ডিএনএ টেস্ট করালে সব বাইর হয়ে যাবে, তাহলে তো আপনার মুখোশ খুলে যাবে। এবার উনি রাজি হইতেছে না। আমি বলছি ডিএনএ টেস্ট করলে বাইর হবে। এবার উনি তো আরও ভয় পেয়ে গেছে। তো উনি এবার আমার কাছে মাপ চাইতেছিল। তারপরে এবার আমার মামা বলছে ডিএনএ টেস্ট করানোর জন্য তো মামলা করানো লাগবে। আর আমি বলছি আচ্ছা মামলা করাবো, কিন্তু আমি ওনার মুখোশটা বাইরে করে ছাড়বো। এবার মামলা করলাম। তারপরে ওনাকে পুলিশে নিয়ে গেছে। তারপরে ওই সময় উনি টানা করে পুলিশের কাছে গেছে। পুলিশের কাছে যাইও যখন কারাগারে ছিল তখন আমাকে বারবার ইশারা দিয়ে ডাকতেছিল। যদি ওই পুলিশের ওইখানে সিসি ক্যামেরা দেখে তাহলে দেখবে উনি বারবার আমাকে ডাকতেছিল মাপ চাওয়ার জন্য। তারপরে ওইখানেও আমাদেরকে বারবার ডাকে, বলছে এই এত টাকা দিব এগুলা ইয়ে করে ফেলতে। আমার সাথে যে অন্যায় হয়েছে এটার আমি বিচার চাই, সর্বোচ্চ বিচার চাই। কারণ আমি ওনাকে অনেক শ্রদ্ধা করতাম, নিজের বাবার মতো দেখতাম, কিন্তু উনি খারাপ কিছু করছে। তাই আমি এটার বিচার চাই, যাতে আমার মতো ঘটনা আর কারোর সাথে না হয়।